আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত। ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত ও নিরাপদ আছেন, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। ইরানে হামলার নিন্দা জানালো জাতিসংঘ। খামেনি নেই, ইঙ্গিত দিয়ে ইরানিদের বিক্ষোভ শুরুর আহ্বান নেতানিয়াহুর। ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের একটি বৃহৎ হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে, যা সাম্প্রতিক দশকের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম একটি বড় সামরিক ক্ষয়ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। এবং এই ঘটনার পর থেকে সারা বিশ্বের নজর এখন ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে নিবদ্ধ রয়েছে। এই ধরনের একটি বিশাল মাত্রার হতাহতের খবর শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক বাজার, তেলের দাম এবং সর্বোপরি বিশ্বশান্তির ওপর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র, এবং সেখানে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে দেয়, যা শেষ পর্যন্ত সারা বিশ্বের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়কে প্রভাবিত করে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলে সামরিক উপস্থিতির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির এত বড় সংখ্যক সামরিক সদস্যের প্রাণহানি তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করবে। বিশেষ করে যখন দেশটিতে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো সামনে থাকে, তখন বিরোধী দলগুলো এবং সাধারণ জনগণ সরকারের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কৌশল নিয়ে তীব্র সমালোচনা শুরু করতে পারে, যার ফলে প্রশাসনকে অত্যন্ত দ্রুত এবং সতর্কতার সাথে পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হয়। এই পর্যায়ে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা হল এই সংঘাত যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, এবং এটি যেন একটি বৃহত্তর আঞ্চলিক বা বৈশ্বিক সংঘাতে রূপ না নেয়। কারণ আধুনিক যুগে যে কোনো যুদ্ধ বা সংঘাতের প্রভাব অত্যন্ত ব্যাপক এবং ধ্বংসাত্মক হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিবৃতি প্রদান করেছেন, যেখানে তিনি স্পষ্ট ভাষায় নিশ্চিত করেছেন যে ইরানের প্রায় সব শীর্ষ কর্মকর্তা বর্তমানে জীবিত এবং সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। আধুনিক যুগে ডিজিটাল মিডিয়ার কল্যাণে যে কোনো খবর, তা সত্য হোক বা মিথ্যা, মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এবং বিশেষ করে যখন কোনো দেশে হামলা বা বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হয়, তখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটি বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে নেতৃত্বশূন্যতার গুজব ছড়াতে পারে, যা দেশের অর্থনীতি, শেয়ার বাজার এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চরম বিশৃঙ্খলা ডেকে আনতে পারে। পররাষ্ট্রমন্ত্রী আরাগচির এই বিবৃতিটি মূলত সেই মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি সরাসরি জবাব হিসেবে কাজ করছে, যার মাধ্যমে তিনি শুধু দেশের অভ্যন্তরীণ জনগণকেই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিত্র দেশগুলোকেও একটি শক্ত বার্তা দিতে চেয়েছেন যে ইরানের রাষ্ট্রীয় কাঠামো, প্রশাসনিক কার্যক্রম এবং চেইন অফ কমান্ড সম্পূর্ণ অক্ষত রয়েছে, এবং সরকার পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। একটি দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত থাকার অর্থ হল সেই দেশের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাহত হয়নি, যা যে কোনো জাতীয় সংকটের সময় অত্যন্ত জরুরি। কারণ নেতৃত্ব যদি সুরক্ষিত থাকে, তবে দেশের সামরিক বাহিনী এবং বেসামরিক প্রশাসন একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ নাগরিকরা চরম উৎকণ্ঠার মধ্যে থাকেন। তাদের মনে একটাই প্রশ্ন থাকে যে দেশ আসলে কে চালাচ্ছে বা পরিস্থিতি কতটা ভয়াবহ। আর তাই একজন শীর্ষ মন্ত্রীর কাছ থেকে আসা এই ধরনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ জনগণের মনোবল ধরে রাখতে এবং বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বা ব্যাংকিং খাতে যেন কোনো প্যানিক বা আতঙ্ক তৈরি না হয়, সেদিকে সহায়ক ভূমিকা পালন করে। জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস সম্প্রতি ইরানে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে, যা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, এবং এই নিন্দাজ্ঞাপন প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায়
কোনো দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বা সামরিক আগ্রাসনকে কোনোভাবেই সমর্থন করে না। জাতিসংঘের এই আনুষ্ঠানিক বিবৃতির একটি গভীর আইনি এবং নৈতিক ভিত্তি রয়েছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাতিসংঘের চার্টার বা সনদের মূল লক্ষ্যই ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা এবং যে কোনো ধরনের বিরোধ বা সংঘাতের ক্ষেত্রে সামরিক শক্তির প্রয়োগের বদলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা। আর তাই যখনই কোনো দেশের ভূখণ্ডে এই ধরনের হামলা চালানো হয়, তখন জাতিসংঘ তার সনদের মূলনীতি অনুযায়ী এর বিরোধিতা করতে বাধ্য থাকে। এই ধরনের হামলার ফলে শুধুমাত্র যে সামরিক বা রাষ্ট্রীয় স্থাপনার ক্ষতি হয় তা নয়, বরং এর সবচেয়ে বড় শিকার হয় সাধারণ নিরপরাধ মানুষ, বিঘ্নিত হয় শিশুদের শিক্ষা ব্যবস্থা, ধ্বংস হয় চিকিৎসা ও জরুরি সেবার মতো অতি প্রয়োজনীয় অবকাঠামো, যার ফলে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় বা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস তৈরি হওয়ার আশঙ্কা থাকে। জাতিসংঘের নিন্দা জানানোর অর্থ হল এই বিষয়টি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে এবং এটি সম্ভবত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলে একটি আলোচনার বিষয়বস্তু হতে পারে, যেখানে বিশ্বের পরাশক্তিগুলো এই সংঘাত বন্ধ করার জন্য বিভিন্ন প্রস্তাবনা বা রেজলিউশন নিয়ে আসতে পারে। যদিও আমরা প্রায়শই দেখি যে ভেটো ক্ষমতার কারণে নিরাপত্তা পরিষদে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়, তবুও এই ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে একটি হামলার নিন্দা হওয়াটা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে একটি শক্ত অবস্থান তৈরি করে। ইনফরমেশন ওয়ারফেয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কৌশল হিসেবে আবির্ভূত হয়েছে, যার একটি নিখুঁত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক একটি পদক্ষেপের মাধ্যমে, যেখানে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নেই বা তার অনুপস্থিতির বিষয়ে একটি প্রচ্ছন্ন ইঙ্গিত প্রদান করে সরাসরি ইরানের সাধারণ জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করার আহ্বান জানিয়েছেন। এই ধরনের রাজনৈতিক কৌশলকে আন্তর্জাতিক কূটনীতির ভাষায় মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল অপারেশন বলা হয়, যেখানে একটি রাষ্ট্র তার প্রতিপক্ষ রাষ্ট্রের সাধারণ জনগণকে তাদের নিজেদের সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে, যাতে করে প্রতিপক্ষ রাষ্ট্রটি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়ে যায় এবং বাইরের বিশ্বের দিকে তাদের মনোযোগ কমে যায়। নেতানিয়াহুর এই বার্তাটি অত্যন্ত সুনিপুণভাবে তৈরি করা হয়েছে, কারণ তিনি জানেন যে গত কয়েক বছর ধরে ইরানের অভ্যন্তরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জিনিসপত্রের অতিরিক্ত দাম এবং বিভিন্ন সামাজিক কড়াকড়ির কারণে সাধারণ জনগণের একটি অংশের মধ্যে এক ধরনের অসন্তোষ বা ক্ষোভ বিরাজ করছে। আর ঠিক সেই জায়গাতেই আঘাত করে তিনি এই বার্তা দিতে চাইছেন যে বর্তমান নেতৃত্ব দুর্বল বা অনুপস্থিত এবং এটিই নাকি পরিবর্তনের একটি বড় সুযোগ। তবে ভূরাজনৈতিক বিশ্লেষকরা এই ধরনের সরাসরি আহ্বানের ভিন্ন ভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ মনে করছেন এটি ইসরায়েলের একটি অত্যন্ত সাহসী কৌশলগত চাল, যা ইরানের প্রশাসনকে একটি বিশাল অভ্যন্তরীণ চাপের মুখে ফেলে দেবে। আবার অনেকেই বলছেন যে এই ধরনের বিদেশি নেতার সরাসরি হস্তক্ষেপ অনেক সময় হিতে বিপরীত হতে পারে, কারণ একটি দেশের নাগরিকরা যতই তাদের সরকারের সমালোচনা করুক না কেন, বাইরের কোনো প্রতিপক্ষ দেশ যখন সরাসরি তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করে, তখন জাতীয়তাবাদের অনুভূতি থেকে সেই নাগরিকরা উল্টো তাদের নিজেদের সরকারের পাশেই গিয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈশ্বিক কৌশল সবসময় একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে এবং বর্তমানের এই চরম উত্তেজনাকর ও সংকটময় পরিস্থিতিতে তিনি শুধু চুপ করে বসে না থেকে পুরো ইসলামী বিশ্ব বা মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য একটি শক্তিশালী আহ্বান জানিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের বর্তমান সমীকরণে একটি নতুন মাত্রার যোগ করেছে। প্রেসিডেন্ট এরদোয়ানের এই আহ্বানের মূল লক্ষ্য হল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি বা অন্যান্য আঞ্চলিক জোটগুলোর মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ঐক্য বা একতা তৈরি করা, যাতে তারা সম্মিলিতভাবে এই ধরনের সামরিক আগ্রাসন বা অস্থিতিশীলতার বিরুদ্ধে একটি শক্ত অবস্থান গ্রহণ করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট বার্তা দিতে পারে।
তুরস্ক এমন একটি দেশ যার ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এটি একদিকে ইউরোপের সাথে এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের সাথে যুক্ত। তাই তুরস্ক যখন কোনো বিষয়ে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে তখন তার একটি বড় প্রভাব আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে লক্ষ্য করা যায়। এবং এরদোয়ান খুব ভালো করেই জানেন যে মুসলিম দেশগুলো যদি অর্থনৈতিক, কূটনৈতিক এবং কৌশলগত দিক থেকে একাতবদ্ধ হয় তবে তারা বিশ্ব রাজনীতিতে একটি বিশাল পরিবর্তন আনতে সক্ষম হবে। এরদোয়ানের এই জরুরি পদক্ষেপ বলতে আসলে কি বোঝানো হয়েছে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা মত রয়েছে। অনেকেই মনে করছেন এটি হতে পারে সম্মিলিত অর্থনৈতিক বয়কট, তেল বা জ্বালানি সরবরাহকে একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা, অথবা জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে একটি অভিন্ন রেজলিউশন বা প্রস্তাবনা পাশ করানো, যা হামলাকারী বা উস্কানিদাতা রাষ্ট্রগুলোর উপর একটি ব্যাপক চাপ সৃষ্টি করবে।